নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের নিয়ে যাব মা গঙ্গার পাড়ে অপূর্ব এক রামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রমে। এখানের ইতিহাস আমরা শুনে নেব আজ মহারাজজিদের মুখ থেকে। আমাদের এই মন্দিরটা স্থাপিত হয়েছিল 1985 সালে। তখন তার সাথে এখানে ভোগের প্রসাদও গ্রহণ করব, দর্শন করব এখানের অপূর্ব সুন্দর রামকৃষ্ণ বিবেকানন্দ মন্দির। এছাড়াও এখানে থাকার ব্যবস্থা কী আছে, মন্দির কটা থেকে কটা অবধি খোলা, সমস্ত তথ্য থাকবে আজ এই ভিডিওতে। দেখতে থাকুন, ভিডিওটা আপনাদের খুবই ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, আমি জয়ন্ত, নমেডিক জয়ন্ত চ্যানেলে আপনাদের সকলকে করি স্বাগত। এখন দাঁড়িয়ে আছি হুগলির বাঁশবেড়িয়ায়, একদম গঙ্গা নদীর পাড়ে। এইখানেরই এক রামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রমের আজকে আমি আপনাদের সন্ধান দেব। কিভাবে এখানে আসবেন, এখানে এসে ভোগ প্রসাদ নেওয়ার কী ব্যবস্থা রয়েছে, তাছাড়াও মন্দির কটা থেকে কটা অবধি খোলা থাকে, রামকৃষ্ণ দেবকে তো দর্শন করবেনই, তার সঙ্গে এখানে থাকার ব্যবস্থা আছে কি না, সমস্ত তথ্য নিয়ে আসছে আমার এই ভিডিও। আমি বহুদিন ধরেই সনাতন ধর্মের প্রচারের জন্য প্রচুর মঠ মন্দির কভার করে আসছি। আমাদের জীবনের মূল মোটো হলো সনাতন, এটা আপনাদের মানতেই হবে। আজ নয় কাল আপনারা এই সনাতন ধর্মকে ভালোবাসবেনই, আমি এটুকু জানি। তো মহাকুম্ভ মেলা তো হচ্ছেই জানেন, সেইখানে আমি পৌঁছাতে পারিনি, তবে আমি চেষ্টা করছি আশেপাশের মঠ মন্দির আপনাদের সামনে তুলে ধরার। তো চলুন ভিডিওটা শুরু করছি। আশা করি এই ভিডিওটাও আপনাদের খুবই ভালো লাগবে। চলুন ভিডিওটা তাহলে শুরু করা যাক। বন্ধুরা, আমি যেহেতু সোদপুরে থাকি, তার জন্য গ্যালোপিন শিয়ালদা কাটোয়া লোকাল সকালে 8:03 শিয়ালদা স্টেশন থেকে ছাড়ে, আর আমাদের সোদপুরে ঢোকে 8:25। সেই ট্রেন ধরে আমি আমার যাত্রা শুরু করলাম। আপনারা হাওড়ার দিক থেকে আসতে হলে হাওড়া কাটোয়া লোকাল আপনাদের ধরতে হবে, আর হুগলিতেই তো এই বাঁশবেড়িয়া, কীভাবে আসবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। আমাদের দিক থেকে বা হাওড়ার দিক থেকে আসলে ব্যান্ডেলের পরের স্টেশনই হলো বাঁশবেড়িয়া কাটোয়া লোকালে। সেই ট্রেন ধরে আপনাদের চলে আসতে হবে বাঁশবেড়িয়া স্টেশনে। এখন আমি পৌঁছে গেছি বাঁশবেড়িয়া স্টেশনে। আমার ট্রেনে মোটামুটি সময় লাগলো 45 মিনিট থেকে 1 ঘন্টার মতো। ট্রেন আপনাদের 2 নম্বরে নামাবে, নেমেই দেখবেন ওভারব্রিজ আছে। ওভারব্রিজ ধরে 1 নম্বরের দিকে বাইরে বেরিয়ে আসতে হবে আপনাদের। এই ওভারব্রিজ ধরে উঠে যাবেন, উঠে ডান দিকে হলো 1 নম্বর। বেরিয়ে গেলে বাঁশবেড়িয়া স্টেশনের বাইরে আপনারা চলে আসবেন। এটাই হলো বাঁশবেড়িয়া স্টেশন। এখান থেকে চাইলে আপনারা সকালের জলখাবারও করে নিতে পারেন। আর এখান থেকে বেরিয়ে সোজা একটুখানি হেঁটে গেলেই দেখবেন অনেকগুলো টোটো দাঁড়িয়ে আছে। সেখান থেকে টোটো ধরে বলবেন কুণ্ডুঘাট রামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রমে যাব। পার হেড ভাড়া হলো 10 টাকা করে, আর আপনারা চাইলে রিজার্ভও করতে পারেন, কিংবা 5 থেকে 10 মিনিট লাগবে পায়ে হেঁটে, সেইভাবেও আপনারা পৌঁছে যেতে পারেন। তো আমরা টোটো নিয়েই পৌঁছে গেলাম রামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রম বাঁশবেড়িয়ায়। মন্দিরের মেন গেট হলো লোহার দরজা, এই যে সামনে দেখতে পাচ্ছেন। আর বাঁদিকে রয়েছে এখানে সাধুনিবাস, ভক্তনিবাস। সোজাসুজি রয়েছে মেন মন্দির, ডান দিকে লাইব্রেরি এবং দাতব্য চিকিৎসালয়। মন্দিরে প্রবেশ করেই প্রথমেই পেয়ে গেলাম মন্দিরের সকালের প্রসাদ। প্রসাদ গ্রহণ করে চলুন এবার মন্দিরটা আপনাদের ঘুরিয়ে দেখাই। মন্দিরে ঢুকেই ডান দিকে আপনারা দেখতে পাবেন একটি তুলসী মঞ্চ এবং একটি বড় পঞ্চবটী গাছ, যেটি কিছু ডাল কাটা হয়েছে দেখে বোঝা যাচ্ছে। এর আগে আরও বড় ছিল। আর সামনের অনেকটা বড় জায়গা জুড়ে মা গঙ্গার পাশে এই রামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রম। আর ডান দিকে রয়েছে বিবেকানন্দ পুস্তক ভাণ্ডার, দেখতে পাচ্ছেন, এটা হলো এখানকার লাইব্রেরি। আর এই রামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রমের বার্ষিক অধিবেশনও হতে চলেছে, দেখতে পাচ্ছেন, ডেট টাইম সব দেওয়া আছে। আপনারা একটু পজ করে দেখে নেবেন। আর আপনারা যদি চান এইখানে আসবেন, তাও আসতে পারেন, যে কেউ এই অধিবেশনে আসতে পারে। বাঁশবেড়িয়া শ্রী রামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রমের দাতব্য চিকিৎসালয়ে ডাক্তারবাবু হোমিওপ্যাথিক
দেখতে পাচ্ছেন এখানে সব অ্যাড্রেস, নাম, ঠিকানা সবই দেওয়া রয়েছে। আর তার অপর দিকেই রয়েছে এই সাধু নিবাস এবং ভক্ত নিবাস। এখানে সাধু মহারাজরা থাকেন এবং আপনারা যদি এসে এখানে থাকতে চান, স্বেচ্ছা দানের মাধ্যমে এখানে কিন্তু আপনারা থাকতে পারবেন। ফোন নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে এবং ভিডিওতেও দিয়ে দেব। তাছাড়াও এখানে রয়েছে একটি অনাথ আশ্রম, ভিতরে গিয়ে আমি সবই দেখাবো আপনাদের। এছাড়াও এই রামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রমের কি অনুষ্ঠান হয় সেটাও এখানে দেওয়া রয়েছে, আপনারা চাইলে পজ করে একটু দেখে নিতে পারেন। তাছাড়াও যে সেবা কার্যের সঙ্গে এই আশ্রম যুক্ত তাও লেখা রয়েছে। মূল মন্দিরে প্রবেশ করার আগে বাঁ দিকে রয়েছেন রামকৃষ্ণদেব এবং ডান দিকে রয়েছেন স্বামী বিবেকানন্দ। রামকৃষ্ণদেবের মূর্তির পাশে সুন্দর বাহারি ফুলের সমারোহ রয়েছে, দেখতে পাচ্ছেন। আর ডান দিকে রয়েছে স্বামী বিবেকানন্দর একটি ফটো, আর সেখানেও বহু বাহারি ফুলের সমারোহ দিয়ে সুন্দর করে এনারা সাজিয়ে রাখার চেষ্টা করেছেন, যা খুবই ভালো লাগে। মূল মন্দিরের বাঁদিকে রয়েছে পরপর 4টি মন্দির। চলুন সেই মন্দিরগুলি আপনাদের দর্শন করাই। এরপর এই মন্দিরের ইতিহাসও আমি এই ভিডিওর মাধ্যমে জানাবো। প্রথমেই রয়েছেন বাবা মহাদেবের একটি মন্দির, দেখতে পাচ্ছেন। এটা হলো বাবা মহাদেবের মন্দির। আর তার পাশেই রয়েছেন কৃষ্ণজি, দেখতে পাচ্ছেন। খুব সুন্দর করে সাজানো এই কৃষ্ণজির মন্দিরটা, খুবই ভালো লাগবে আপনারা এসে যখন দর্শন করবেন, খুবই সুন্দর লাগবে। আর তার পাশেই রয়েছেন আরও একটি মহাদেবের মন্দির, এই যে দেখতে পাচ্ছেন। তার সঙ্গে রয়েছেন নন্দী মহারাজ। পরপর এই 3টি মন্দির রয়েছে। তার পাশে রয়েছে বসাকালী মন্দির। এই বসাকালী যে মূর্তিটা, এটা আপনারা এখানে আসলেই তবেই দেখতে পারবেন। চলুন সেই জায়গাটা আপনাদের দর্শন করাই। এই মন্দিরের পাশ থেকে আপনাদের ভিতরে একটুখানি ঢুকে যেতে হবে। ঢুকে গেলেই এখানে রয়েছে এই বসা কালীর মন্দির। কালীদেবীর মূর্তিটা কিন্তু বসা। আর তার সঙ্গে রয়েছেন রামকৃষ্ণদেব, সারদা দেবী, আরও গোপালজি, এরম অনেক মন্দির। আর এর ইতিহাস মহারাজদের মুখ থেকে আমি আপনাদের শোনাবো, তাহলে দেখবেন ব্যাপারটা পুরোপুরি আর কি পরিপূর্ণ হবে। নিজেরা বললে কিছু ভুলও হতে পারে। আর তার পাশেই রয়েছে এই দুর্গা মণ্ডপ, এখানে কিন্তু দুর্গা পুজোও পালিত হয়। মূল মন্দিরের আপনাদের ডান পাশে পড়বে এখানের যে ভোগ প্রসাদ তৈরির জায়গা। আর এখানে বসেই প্রসাদ আপনারা এসে যখন গ্রহণ করবেন, এখানেই ওনারা বিতরণ করবেন। দেখুন খুব সুন্দর জায়গা। আর পাশেই রয়েছে মা গঙ্গা, এই সোজাই। আর তার পাশেই এই আশ্রমটি, ভোগ প্রসাদ তৈরি হচ্ছে। অনুষ্ঠানের সময় এই বড় উনানগুলো ব্যবহার করা হয়, দেখতে পাচ্ছেন। আমরা মূল মন্দিরে প্রবেশ করছি, রামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রম, বাঁশবেড়িয়ার। শ্রীরামকৃষ্ণ আশ্রম বা শ্রীরামকৃষ্ণ মিশন আমাদের বাঙালিদের জীবনে একটা অমূল্য ভূমিকা পালন করে চলেছে, দেখতে পাচ্ছেন। এটাই হলো পুরো নাট মন্দির চত্বর, খুব সুন্দরভাবে সাজানো। চলুন আগে রামকৃষ্ণ দেবের আপনাদের দর্শন করাই। বিরাজমান আছেন বাদিক থেকে স্বামী বিবেকানন্দ, শ্রী শ্রী রামকৃষ্ণ দেব এবং সারদা দেবী। বন্ধুরা, মূল মন্দির আপনাদের তো দর্শন করালামই। এবার নাট মন্দির চত্বরে খুব সুন্দর করে লাগানো যেসব মহারাজদের ফটো রয়েছে এবং ভগবানদের ফটো বাঁধানো রয়েছে, সেগুলো আমি এক এক করে আপনাদের দেখাচ্ছি।
এখানে বিভিন্ন মহারাজদের ফটো এখানে বাঁধানো রয়েছে, দেখতে পাচ্ছেন পরপর পরপর। স্বামী প্রেমানন্দ, স্বামী বিজ্ঞানানন্দ, তার নিচে জন্মসাল এবং মৃত্যু সাল দুটোই দেওয়া রয়েছে। ক্যামেরায় কতটা আসছে আমি ঠিক বলতে পারছি না। আপনারা আসবেন যখন, সচক্ষে দর্শন করবেন, তখন আপনাদের খুবই ভালো লাগবে। আর মূল মন্দিরের ওপরে রয়েছেন, এখানে রয়েছেন সিদ্ধেশ্বরী মা কালী, এখানে রয়েছেন সারদা মা, এখানে মা সারদা রয়েছেন দুর্গা রূপে, আর মহাদেব রূপে রয়েছেন শ্রী রামকৃষ্ণদেব। আর এ পাশে রয়েছেন আরেকটি মা কালীর ফটো, আর এখানে রয়েছেন মা সারদা স্বয়ং, বড় একটা ফটো বাঁধানো রয়েছে। নিচে আরেকটি ছোট্ট ফটো রয়েছে। পাশে রয়েছেন মহারাজের একটি ফটো। এইভাবে বিভিন্ন মহারাজদের ফটো কিন্তু এখানে সুন্দর করে নাট মন্দির চত্বরে বাঁধানো রয়েছে। আর মূল গেটের ওপরে রয়েছে রামকৃষ্ণদেব, সারদা দেবী, স্বামী বিবেকানন্দের ফটো। দেখুন, বন্ধুরা, এই বাঁশবেড়িয়ার রামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রমে এখানে কিন্তু দুপুরে ভোগ প্রসাদেরও ব্যবস্থা আছে। সঙ্গে পিছনে যে বড় বিল্ডিংটি দেখতে পাচ্ছেন, এটা হলো ভক্ত নিবাস, এখানে থাকার ব্যবস্থাও আছে। তো আপনারা যদি এখানে ভোগ প্রসাদ কিংবা থাকতে চান, তাহলে অবশ্যই 2-1 দিন আগে নিম্নলিখিত ফোন নাম্বারে অবশ্যই এনাদের সঙ্গে ফোন করে একটু যোগাযোগ করে নেবেন, তাহলেই হবে। এখানে থাকতে এবং ভোগ প্রসাদ গ্রহণে কোনো রকম মূল্য লাগে না। আপনাদের নিজের মন থেকে যেটুকু দেওয়ার আপনারা এখানে দান হিসাবে দিতে পারেন। এই রামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রমের যে বালক আশ্রম এবং গেস্ট রুম আছে, সেটা আপনাদের একটু দেখিয়ে নিচ্ছি, চলুন। আপাতত 10 জন আছে। আচ্ছা, আপাতত 3 তলা কমপ্লিট হয়ে গেলে বেশি হবে। আরও আচ্ছা, আবার হবে। সে কিভাবে মানে এনাদের বাচ্চাদের আপনারা ভর্তি করাবেন? ভর্তি করা হয়, সুস্থ হয়ে দেখে নিয়ে তবে করা হয়। আচ্ছা, মানে অনাথ বাচ্চাদের। একবার অনাথ আগে কেউ নেই, কিন্তু এখানে তো 1% নেওয়া হয় না। এদের থাকা, খাওয়া, স্কুল, এই গাড়ি ফাড়ি সব আশ্রম খরচ। মানে কেউ যদি চায়, ধরুন কাউকে পেলো যে একদম অনাথ বাচ্চা, আপনাদের সঙ্গে যোগাযোগ করতে পারে? দেখতে হবে মেরিট কীরকম। আচ্ছা, হিলে ঢুকে দিলেও হবে না, পড়াশোনা তো করতে হবে, তাকে মানুষ করতে হবে তো। আচ্ছা, এই স্কুলটা কি মানে অন্য স্কুলে পড়ে? হ্যাঁ, আমাদের কোনো নিজস্ব স্কুল নেই। আচ্ছা আচ্ছা, মানে আপনারা খরচা চালান অন্য স্কুলে? অন্য স্কুল সব গভর্নমেন্ট স্কুল। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনারাই ভর্তি করান, তাই তো? হ্যাঁ, আমরা ভর্তি করি। আর ওদিকটা কি আছে? ওদিকে বাথরুম নাকি? না, ওদিকে কিছু নেই, ওদিকে কিছু নেই। ওদিকে একটা হচ্ছে আমার থাকার জায়গা, আচ্ছা আর এদিকে হচ্ছে সাধু নিবাস। আচ্ছা, সাধুরা এদিকে পাড়ার জন্য। এই ঘর যে দুটো চটি রাখা রয়েছে দেখতে পাচ্ছেন, এখানে এটা হলো গেস্ট রুম। এখানে এখন গেস্টরা রয়েছেন আর কি, সেই জন্য ভিতরটা দেখানো গেল না। গেস্ট রুমের ওপর থেকে মন্দিরের ভিউ আপনারা দেখতে পাচ্ছেন। 3টে গম্বুজাকৃত মন্দিরটি রয়েছে। চলুন এবার মহারাজদের মুখ থেকে একটু ইতিহাস জেনে নিই। আমাদের এই মন্দিরটা স্থাপিত হয়েছিল 1985 সালে। তখন এটা বিবেকানন্দ পাঠচক্র হিসেবে পরিচিত ছিল। পরবর্তী সময় যারা পরিচালনা কমিটি ছিলেন, তারা একটু অসুস্থ হয়ে যাওয়ার পর আমরা এটাকে রামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রমে পরিণত করি প্রায় 2000 বা ধরুন 1999 সালে। সেই থেকে আমাদের একটা ছোট একটা ঘর, মন্দির একটা ঘর মাত্র ছিল। পরবর্তীকালে এটা বৃহদাকারে হয়। আমাদের পূর্ব মহারাজ যিনি ছিলেন স্বামী উমেশানন্দ মহারাজ, তিনি ওই করাপাড়ি নিয়ে এইটার মন্দিরটা তৈরি করে গেলেন এবং দুর্গা মন্দিরটা যেটা দেখেছেন, এই দুর্গা মন্দিরটা
উনি মন্দিরটা তৈরি করার পর উনি 2018 সালে মানে অমরনাথ মন্দিরে পরিদর্শনে গেছিলেন। সেইখানে গিয়ে তিনি ফেরার পথে লক্ষণবাড়ি নামক এক জায়গায় তিনি হঠাৎ শরীর ত্যাগ করেন এবং তারপরে বর্তমান মহারাজ স্বামী প্রেমাত্মানন্দ 1918 সালেই এই মন্দিরের দায়িত্বভার গ্রহণ করেন এবং এখানকার যে পরিবেশ যে ভক্ত সমাগম হয় সেটা থাকার জন্য অত ব্যবস্থা ছিল না। পরবর্তী সময়ে মহারাজ ঠিক করলেন যে ওই ওপরের যে ঘরটা উমেশানন্দ ভবনটা উনি সেটা গেস্টিতে থাকার ব্যবস্থা করলেন। তাতেও দেখা গেল যে এখানে কোনো সাধুসন্ত বা কোনো আশ্রমিক কোনো গেস্ট যদি থাকার কোনো সুব্যবস্থা নেই। সেই হিসাবে পরবর্তী সময়ে এই নতুন পুরনো মন্দিরটা ভেঙে দিয়ে এই নতুন বিল্ডিংটা তৈরি হচ্ছে। বর্তমানে এটা দ্বিতল পর্যন্ত কমপ্লিট এবং তৃতীয় ও চতুর্থ তল এখনও কমপ্লিট হয়নি। এখনও দেখতে পাচ্ছেন এটা ইনকমপ্লিট অবস্থায়, প্লাস্টার চলছে এবং মেঝে সমস্ত জিনিসপত্র এসে গেছে। হয়ে আশা করা যায় 2026 সালের মাঘী পূর্ণিমায় এটা পুরো কমপ্লিট হয়ে যাবে, উদ্বোধন হয়ে যাবে। এখানে অনাথ আশ্রম সম্বন্ধে একটু বলুন। এখানে অনাথ আশ্রম সম্বন্ধে বলতে গেলে আগে এখানে 3 জন ছিল, তারা এখান থেকে শিক্ষা লাভ করার পর যা নিজের চাকরি পেয়ে তারা গন্তব্যস্থলে চলে গেছে এবং তারা যোগাযোগও রাখে না। পরবর্তী সময়ে এই বছর 3 আগে 2 জন বাচ্চা নিয়ে আমাদের প্রথম শুরু হয়েছিল। বর্তমানে এখন 8 জন শিশু এখানে অনাথ শিশু এখানে পড়াশোনা করে এবং তাদের দেখাশোনার জন্য 2 জন শিক্ষক রাখা আছে এবং তাদের স্কুলে যাওয়ার জন্য তাদের গাড়ির সমস্ত রকম ব্যবস্থা করা আছে। কোনো রকম অসুবিধা তাদের নেই। এখানে অঙ্কন প্রতিযোগিতা হয়। আমাদের এখানে একটা দাতব্য চিকিৎসালয় আছে। প্রতি মঙ্গলবার ডাক্তারবাবু এখানে আসেন, সকাল 9টা সাড়ে 9টায় আসেন, 12টা পর্যন্ত বিনা খরচায় তিনি চিকিৎসা করেন। আর সারা বছর আমাদের এখানে অনুষ্ঠান লেগেই আছে। দেখবেন ওইখানে প্রথম আমাদের শুরু হয় কল্পতরু উৎসব থেকে, তারপর সূচিপত্র ছাড়া এক্সট্রা আরও আমাদের অনুষ্ঠান হয়। এখানে মহা সমারোহের সাথে দুর্গা পুজো হয়, কালী পুজো, রটন্তী কালী পুজো, সরস্বতী পুজো, এমনকি বিশ্বকর্মা পুজো পর্যন্ত আমাদের এখানে হয়। প্রতি অবশ্যই বিশেষ পুজো। হ্যাঁ, আর দুর্গা পুজোয় প্রতিদিনই এখানে ভক্তদের প্রসাদের ব্যবস্থা আছে। খুব কম করে 1000 লোকের ব্যবস্থা আছে ফ্রিতে। এখানে তাদের কাছ থেকে যারা ভক্ত আসেন তাদের কাছ থেকে কোনো মূল্য নেওয়া হয় না, কারণ আমাদের এটাই নিয়ম, মহারাজের নিয়ম, যে আমরা ভক্তদের সেবা করতে এসেছি। যদি তাদের কাছ থেকে আমরা খাবার পয়সা নিই তাহলে আমরা কি সেবা করলাম? আমরা যেভাবে হোক আমাদের ভক্তদের কাছ থেকে জোগাড় করে খুশি হয়ে যে আলাদা। আচ্ছা, যদি ধরুন কোনো দূর থেকে কোনো ভক্ত আসলো এখানে, হ্যাঁ, দুপুরে প্রসাদ খাবেন বা থাকবেন, হ্যাঁ, সেক্ষেত্রে কি ব্যবস্থা আছে তো? হ্যাঁ, সব ব্যবস্থা আছে, সব ব্যবস্থা আছে। ফোন করতে হবে? হ্যাঁ, ফোন করে আগে জানাতে হবে। সেক্ষেত্রে কোনো মূল্য নির্ধারণ করা আছে? সেখান থেকে কোনো নির্ধারণ করা নেই, কিন্তু আমাদের আশ্রমের তো এখন বিল্ডিংয়ের চলছে, এখন তো আনুমানিক প্রায় 2 কোটি টাকার উপর খরচা হয়ে গেছে। তাই যারা আসেন তাদের একটা অনুরোধ করা হয়, যদি আপনারা আশ্রমের জন্য কিছু ডোনেট করেন, যা তার সামর্থ্য মতো। বাচ্চাদের এই 8 জন বাচ্চার পেছনে নেই এখানে মাসে 25 থেকে 30 হাজার টাকা খরচা হয়ে যায়। আর প্রতিদিন সন্ধ্যা আরতি হয়, নাম গান হয়, ভোগ বিতরণ করা হয়। মানে এখানে নিত্য ভোগেরও ব্যবস্থা, আর যদি 2-1 দিন কেউ থাকতে চায় সেটাও ব্যবস্থা। হ্যাঁ, ঠিক আছে, মানে স্বেচ্ছায় দানের হিসাবে আপনারা দিতে পারে। হ্যাঁ, যা খুশি তাই, মানে যা থেকে আর কি যতটা হয় আর। হ্যাঁ, ঠিক আছে। এবং ফোন নম্বরটা নিয়ে বলুন। 7974149020। আরেকটা নম্বর হলো 9007592874।
হ্যাঁ বলুন না। দীক্ষা হয় আমাদের এখানে, দীক্ষা হয়। যখন দীক্ষার কোনো দীক্ষার্থী আসে সেটা আমরা আগে থেকে নাম এন্ট্রি করে নিই। যখন সংখ্যা দেখলাম যে 70-80 জন হয়ে গেল, তখন আমরা একটা ডেট ঠিক করা হয়। সেই ডেটটা আবার ভক্তদের ফোন নম্বর তো না হয়, জানিয়ে দেওয়া যায়, তখনই দীক্ষার ব্যবস্থা হয়। দীক্ষা হয়। অসংখ্য ধন্যবাদ। ঠিক ভালো আছে, থাকবেন। নমস্কার নমস্কার। নমস্কার। তো এই যে হলো রামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রম বাঁশবেড়িয়া, আর এই দিকে হলো বাঁশবেড়িয়া স্টেশন, এদিক দিয়ে আমরা আসলাম। আর এখান থেকে দুপা গেলেই সামনেই রয়েছে মা গঙ্গা। চলুন গিয়ে দেখাচ্ছি, কি নির্মল পরিবেশ, দেখবেন আপনাদের খুব ভালো লাগবে। তো এখান থেকে দুপা হেঁটে আমরা চলে আসলাম মা গঙ্গার পাড়ে। আর দেখুন সুন্দর গাছের তলায় লোকনাথ বাবার একটা বিগ্রহ রাখা আছে, মানে এখানে ছোট ছোট ঠাকুরের মূর্তি আর কি, বাড়িতে পুজো হলে এখানে রেখে যায়। আর এই সামনেই হলো মা গঙ্গা, সেখানেও যাব আমরা। এই যে চলে আসলাম একদম মা গঙ্গার পাড়ে, দেখতে পাচ্ছেন একদম গঙ্গার পাড়েই এই রামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রম। একটা দিন খুব সুন্দরভাবে আপনাদের কাটবে, চাইলে আপনারা কিন্তু এখানে থাকতেও পারবেন। আর বন্ধুরা, মা গঙ্গার পাড়ে এই রামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রমে আপনারা যদি আসেন, টাইমটা আমি বলে দিচ্ছি, ভোর 5টা থেকে বেলা 12টা অবধি খোলা থাকে, তারপর আবার 4টে থেকে 8:30 অবধি কিন্তু এই মন্দির খোলা থাকে। অবশ্যই একটা দিন আসবেন, খুব সুন্দরভাবে আপনারা ঘুরে যাবেন, চাইলে আপনারা এখানে থাকতেও পারবেন, ভোগ প্রসাদও গ্রহণ করতে পারবেন। তার জন্য তো আমি আগেই বলেছি, আপনারা নিম্নলিখিত ফোন নাম্বার অবশ্যই একদিন বা দুদিন আগে একটু ফোন করে এনাদের সঙ্গে যোগাযোগ করে নেবেন, তাহলেই হবে। তো এখন মোটামুটি 12:30টার মতো বাজে, এখন আমাদের ভোগ প্রসাদ গ্রহণ করবার পালা। এবার আপনারা আসলে এখানে কি ভোগ প্রসাদ দেবে সেটা আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখিয়ে দিচ্ছি, চলুন। তো বন্ধুরা, বাঁশবেড়িয়ার এই রামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রমটি আজকে আমি আপনাদের ঘুরিয়ে দেখালাম। অবশ্যই কেমন লাগছে ভিডিওটি কমেন্ট বক্সে জানাবেন। আরও যদি কিছু জানার থাকে আমাকে কমেন্টে জানাতে পারেন, আমি প্রত্যেকটা কমেন্টের আপনাদের রিপ্লাই দেবো। আর যদি এই মন্দির বা আশ্রম সম্বন্ধে কিছু জানার থাকে, স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই মহারাজের সঙ্গে যোগাযোগ করে নেবেন। আপনারা যদি থাকতে চান, ভোগ প্রসাদ গ্রহণ করতে চান কিংবা দীক্ষা নিতে চান, তবেও এই নাম্বারটিতেই আপনাদের যোগাযোগ করতে হবে। তো বন্ধুরা, যেভাবে এসেছিলাম সেইভাবেই ফিরে যাব। এখান থেকে ট্রেন ধরে আমি ফিরে যাব সোদপুরে। তো দেখা হবে আপনাদের সঙ্গে আবার পরবর্তী ভিডিওয় অন্য কোনো জায়গায়। ততদিন সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন এবং ঘুরতে থাকবেন। বাঁশবেড়িয়ার রামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রম থেকে আমি জয়ন্ত, টাটা।